ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের কথা। যে যুদ্ধে শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি 2026 সালের এপ্রিলে এসে তা এখন বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। গত কয়েক ঘন্টায় যা ঘটেছে তা শুনলে আপনার চিন্তার জগৎ বিরাট এক আঘাত আসবে। খবর সংযোগের আজকের বিশ্লেষণে আমরা এমন কিছু তথ্য ফাঁস করতে যাচ্ছি যা কোনো মূলধারা সংবাদ মাধ্যম, বিশেষ করে পশ্চিমা গণমাধ্যম আপনাকে দেখাবে না। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভেদ করতে আমেরিকা ও ইসরায়েলের গোপন অপারেশন ক্লিয়ার স্কাই কতটা ভয়ঙ্কর। আসলে কি ট্রাম্পের নির্দেশে ইরানের বিদ্যুৎ কেন্দ্র আর বড় বড় ব্রিজগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়ার চূড়ান্ত কাউন্টডাউন শুরু হয়ে গেছে? কিন্তু এখানেই শেষ নয়। ইরান কি আসলে আমেরিকার একটি অত্যাধুনিক হেলিকপ্টারকে স্রেফ ভস্মীভূত করে দিয়েছে? আর উত্তর কোরিয়ার সেই 2000 যোদ্ধার কি হলো, যাদের জন্য কিম জং উন এখন রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছেন? 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পার্সিয়ান গলফের যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের কিনারায় নিয়ে ঠাঁই দিয়েছে। আগামী এক মাস মানে এপ্রিল থেকে মে এই যুদ্ধ কোন দিকে মোড় নিতে পারে তার একটি পূর্বাভাস নিচে দেওয়া হলো। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। এপ্রিলের শুরুতে ইরান দাবি করেছে তারা মার্কিন F-15E এবং A-10 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আগামী কয়েক সপ্তাহ মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 এবং S-400 পুরোপুরি ধ্বংস করার জন্য অপারেশন ক্লিয়ার স্কাই আরও জোরদার করবে। ইরানের তেহরান, ইস্পাহান এবং মাশহাদের মতো শহরগুলোতে বড় ধরনের ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়বে। প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি অনুযায়ী ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং বড় ব্রিজগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, যা পুরো দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিবে। ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে পুরোপুরিভাবে, এখন কন্ট্রোল করছে তখন পুরোপুরিভাবে, এবং কিছু ক্ষেত্রে মাইন স্থাপন করেছে। আগামী এক মাস এই সমুদ্র পথ পুনরুদ্ধার করার জন্য মার্কিন নৌবাহিনী এবং মিত্র শক্তিরা বড় ধরনের নৌ অভিযান চালাতে পারে। এর ফলে তেলের দাম আকাশচুম্বী হবে। মধ্যপ্রাচ্যের কুয়েত বা সৌদি আরবের তেল শোধনাগারে ইরানের পাল্টা মিসাইল হামলার সম্ভাবনাও রয়েছে, যা বিশ্ববাজারে জ্বালানি সংকটকে চরম পর্যায়ে নিয়ে যাবে। লেবাননের প্রতিরোধ যোদ্ধা ও ইরানের মিসাইল বৃষ্টি ইসরায়েলের জন্য আগামী মাসটি হবে টিকে থাকার লড়াই। ইরান এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সম্মিলিতভাবে শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ইসরায়েলের তেল আবিব এবং হাইফা লক্ষ্য করে ছুটছে। ইসরায়েলের আয়রন ডোম এবং অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা সম্পৃক্ততা বাড়ালেও সব মিসাইল ঠেকানো সম্ভব হচ্ছে না। আগামী 30 দিনে ইসরায়েলের বেসামরিক জীবন পুরোপুরি বাংকারে সীমাবদ্ধ হয়ে পড়তে পারে এবং লেবানন সীমান্তে ইসরায়েলি স্থল অভিযানের তীব্রতা আরও বাড়বে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর দেশটির ভেতরে এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। একদিকে ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের কট্টরপন্থীরা যুদ্ধের ময়দানে শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে চাইবে। পরিসংখ্যান বলছে এই যুদ্ধে ইতিমধ্যে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আগামী এক মাস এই সংখ্যা দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে। ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলা এবং পাল্টা জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে এক বিশাল শরণার্থী সংকটের সৃষ্টি হবে। বিশেষ করে লেবানন ও ইরানের সাধারণ মানুষ প্রতিবেশী দেশগুলোর দিকে ছুটতে শুরু করবে, যা তুরস্ক ও ইউরোপের জন্য নতুন এক সংকটের জন্ম দিতে পারে। আগামী এক মাস হবে চরম অনিশ্চয়তা আর রক্তক্ষয়ী ধ্বংসলীলা। একদিকে অত্যাধুনিক মরণাস্ত্রের মহড়া, অন্যদিকে সাধারণ মানুষের হাহাকার। এই দুয়ে মিলে মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলেও যেতে পারে। 2 বছরেরও বেশি সময় ধরে প্রতিবেশী রাষ্ট্রগুলো এবং ফিলিস্তিনের অবরুদ্ধ জনপথে নৃশংস হামলা চালানোর পর ইসরায়েল আজ নিজেই নিজের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে। যে রাষ্ট্রটি একসময় মধ্যপ্রাচ্যের অপ্রতিদ্বন্দ্বী সামরিক ও অর্থনৈতিক শক্তি হিসাবে দাম্ভিকতা করত, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে 2026 সালের এপ্রিলে এসে সে ইসরায়েলের রাজনীতি, অর্থনীতি এবং সমাজ ব্যবস্থা এখন পুরোপুরি ভেঙে পড়েছে। ইরানের সাথে চলমান অস্তিত্ব রক্ষার লড়াই
ইসরায়েলকে এমন এক চোরাবালিতে ফেলেছে যেখান থেকে উত্তরণের কোনো পথ দেশটির নীতি নির্ধারকদের জানা নেই। আকাশ ছোঁয়া যুদ্ধের ব্যয় ও দেউলিয়ার অর্থনীতি। ব্যাংক অব ইসরায়েলের নিজস্ব পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে ফিলিস্তিন, লেবানন, সোমালিয়া এবং সর্বশেষ ইরানের বিরুদ্ধে যুদ্ধের পেছনে ইসরায়েলের ব্যয় হয়েছে রেকর্ড 352 বিলিয়ন শেকেল। এটা যদি আমি ডলারে কনভার্ট করি তাহলে হবে 112 বিলিয়ন ডলার। প্রতিদিন গড়ে প্রায় 300 মিলিয়ন শেকেল গিলে খাচ্ছে এই যুদ্ধ। উত্তর ইসরায়েলের নাহারিয়া থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত সর্বত্রই এখন ইরানি ব্যালিস্টিক মিসাইলের ক্ষত। ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে জ্বালানি তেলের বাজারে যে আগুন লেগেছে তা থেকে সাময়িকভাবে জনগণকে বাঁচাতে সরকার কর কমালেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এটি একটি টোটালিটারি বা একনায়কতান্ত্রিক অর্থনীতির লক্ষণ, যা খুব শীঘ্রই তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এখন চরমপন্থার চূড়ান্ত শিখরে। কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির এবং বেজালেন মেট্রিচ এখন সরকারের মূল চালিকা শক্তি। সম্প্রতি বাংকারে বসে পাশ করা হয়েছে রেকর্ড 271 বিলিয়ন ডলারের বাজেট, যার বড় অংশই বরাদ্দ করা হয়েছে অবৈধ বসতি স্থাপনকারী এবং কট্টরপন্থীদের তোষণ করতে। এমনকি ফিলিস্তিনিদের জন্য বিশেষ মৃত্যুদণ্ড আইন পাশ করে ইসরায়েল বিশ্বমঞ্চে নিজেকে একটি অমানবিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজিতে গণহত্যার অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের পরোয়ানা দেশটিকে বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলেছে। ইসরায়েলি সাধারণ মানুষের জীবন এখন সাইরেন আর বাংকারের গোলকধাঁধায় বন্দী। যদিও জরিপে দেখা যাচ্ছে 78% ইহুদি ইসরায়েলি যুদ্ধের পক্ষে, কিন্তু তাদের চোখে মুখে এখন মৃত্যুর গম্ভীর্য আর অবসাদ স্পষ্ট। স্কুল বন্ধ, বাবা মায়েরা কাজে যেতে পারছে না, আর মাথার ওপর প্রতিনিয়ত উঠছে ইরানি মিসাইল আর ঘাতক ড্রোন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি অনুযায়ী 4 সপ্তাহের টানা বোমা বর্ষণেও ইরানের সামরিক সক্ষমতার মাত্র 1/3 ধ্বংস করা সম্ভব হয়েছে। অর্থাৎ যুদ্ধের সমাপ্তি তো দূরের কথা, ইসরায়েল কেবল ধ্বংসের অর্ধেক পথ পাড়ি দিয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েল এখন আর নিজের ভাগ্যের নিয়ন্ত্রক নয়। এই রক্তক্ষয়ী যুদ্ধের জাবনিকা পতন ঘটাতে পারে একমাত্র ওয়াশিংটন। তবে বর্তমান মার্কিন প্রশাসনের খামখেয়ালি আচরণ আর ইসরায়েলের ভেতরে চরমপন্থী মোড় ইসরায়েলকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন তারা লক্ষ্য অর্জনের মাত্র অর্ধেক পথ পাড়ি দিয়েছেন, কিন্তু বাকি অর্ধেক পথ পাড়ি দেওয়ার মতো সক্ষমতা আর অর্থনীতি ইসরায়েলের অবশিষ্ট আছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। মধ্যে মাঝে যুদ্ধের হিসাব বদলে দিচ্ছে ইরান। যুদ্ধের 36তম দিনে এসে ইরান যেন এক দানবীয় শক্তিতে আবির্ভূত হয়েছে। ইসরায়েলকে দুর্বল করার চিরাচরিত কৌশল পাল্টে দিয়ে এবার সরাসরি ধ্বংসাত্মক রূপে অবতীর্ণ হয়েছে ইরানের শক্তিশালী ইউনিট। রাতের অন্ধকারে একযোগে 120টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দৃশ্যটি ছিল যেন সাক্ষাৎ কিয়ামত। ইরান এবার আর কেবল ইসরায়েল নয়, সরাসরি নিশানায় নিয়েছে পারস্য উপসাগরে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও। বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে আঘাত এনে তার স্পষ্ট বার্তা দিয়েছে আমেরিকা এখন আর ধরাছোঁয়ার বাইরে নয়। কুয়েতের আল আদিরি ঘাঁটিতে একটি মার্কিন হেলিকপ্টার সেফ ভস্মীভূত হয়ে যাওয়ার খবর মধ্যপ্রাচ্যে পেন্টাগনের দাপটকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ইসরায়েলের মধ্যাঞ্চলে আছড়ে পড়া 13টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেন নেতানিয়াহুর অহংকারকে চুরমার করে দিয়েছে। গত 28শে ফেব্রুয়ারির যুদ্ধ শুরুর পর এটি ইসরায়েলের উপর চালানো সবচেয়ে বড় ও সুশৃঙ্খল হামলা। আগে যেখানে ইরান গুটি কয়েক মিসাইল ব্যবহার করত, সেখানে এবার 2 দফায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা আয়রন ডোমকে এক প্রকার পাগল বানিয়ে দিয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে কেন ইরান এত বেশি ড্রোন এবং তাদের মারাত্মক ক্ষেপণাস্ত্রগুলো মারছে তা আপনারা ধরতে পেরেছেন? আমি আপনাদের বলছি। যুদ্ধের প্রথম 11 দিন ইরান কি করেছে? অল্প অল্প কিছু মেরেছে। 11তম মানে সেই সময় তারা বিভিন্ন ডেটা কালেক্ট করেছে, কোত্থেকে কত রেঞ্জে বিপক্ষ দলের মানে যেটাকে বলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল হয়, কোথায় যেয়ে পড়ে, এগুলো সব ক্যালকুলেট করেছে। তারপরে চীন এবং রাশিয়ার কাছ থেকে তথ্য নিয়েছে স্যাটেলাইটে। এরপর থেকে তারা প্রথমে কি করলো, মধ্যপ্রাচ্যে যতগুলা রাডার ছিল ইসরায়েলের সহ সবগুলা রাডার অন্ধ করে দিল। তারপরে কিছু সস্তা ক্ষেপণাস্ত্র, সস্তা ড্রোন ছাড়লো।
ইন্টারসেপ্ট করতে দামি দামি মিসাইল শেষ করলো ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর এখন খেলা শুরু করেছে ইরান, ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র, ঝাঁকে ঝাঁকে আয়রন ডোম পাঠাচ্ছে এবং ইন্টারসেপ্ট করার মতো তো সক্ষমতা এখন তাদের নাই, ইসরায়েলেরও নাই, মার্কিন যুক্তরাষ্ট্র নাই। ইন্টারসেপ্টার বিভিন্ন জায়গাতে ধার করে আনছে, পোল্যান্ডের কাছে চেয়েছিল, পোল্যান্ডও দেয়নি তাদের, এবং আরও কিছু দক্ষিণ কোরিয়া থেকে সরিয়ে নিয়ে গেছে, সেটাও ইরানের ক্ষেপণাস্ত্রে আঘাতে ধ্বংস হয়ে গেছে। তাই ইরান বলা যেতে পারে এই সময়টা বসে আমি যখন আপনাদের সাথে কথা বলছি 80% আকাশ নিয়ন্ত্রণ করে ইসরায়েলের এবং মধ্যপ্রাচ্যের দেশে। তার মানে ইরান আকাশপথে কতটা এগিয়ে গেছে। আকাশপথ বলতে বিমানে না, আমি বলছি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়ার ক্ষেত্রে। এই হচ্ছে আসল ঘটনা। যুদ্ধের এই লেলিহান শিখা কেবল ইসরায়েলের সীমাবদ্ধ নেই। তেহরান সহ ইরানের বিভিন্ন প্রদেশে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইতিমধ্যে 1,15,000-এর বেশি বেসামরিক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কারণ তারা তো এলোপাথারি মারছে, আর ইরান তো টার্গেট করে করে সামরিক স্থাপনাগুলোতে মারে। এখানেই পার্থক্য। যুদ্ধের আইন সবচেয়ে বেশি লঙ্ঘন করছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানাচ্ছে ধুলোয় মিশে যাওয়া এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে হাজারো মানুষের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। তারপরেও ইরানিরা বীরের জাতি, তারা বীর দর্পে এখনো পর্যন্ত টিকে আছে। শুধু টিকে নেই, তারা ডমিনেট করছে যুদ্ধটা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পর্দার আড়ালে আলোচনার দাবি উঠলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি তো এক তুড়িতে তা উড়িয়ে দিয়েছে। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে আল জাজিরাকে জানিয়েছেন ইরান অন্তত আরো 6 মাস একটানা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কোমর বেঁধে নেমেছে। এবার বুঝবে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। আরাগাচির ভাষায় শত্রুদের বেঁধে দেওয়া কোনো সময়সীমা তোয়াক্কা ইরান করে না। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির দাবিকে স্রেফ মন গড়া আখ্যা দিয়ে তেহরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যতক্ষণ না ইসরায়েলকে চরম শাস্তি দেওয়া হচ্ছে এবং ধ্বংসযজ্ঞদের পূর্ণ ক্ষতিপূরণ মিলছে ততক্ষণ কামানের গর্জন থামবে না। কামান বলতে ব্যালিস্টিক মিসাইল, ক্ষেপণাস্ত্র, ড্রোন, এগুলোর কথা বলা হয়েছে। কূটনীতির টেবিলে তো নয়, ইরান এখন ফয়সালা চাইছে সরাসরি রণক্ষেত্রে। দক্ষিণ লেবাননেও ইসরায়েলি বাহিনীর অবস্থা যা ইচ্ছা তাই। সেখানে বাফার জোন তৈরির চেষ্টা থাকায় ইসরায়েলি সেনারা লেবানন ও ইরানের প্রক্সি যোদ্ধাদের প্রবল বাধার মুখে পড়ছে। গত 24 ঘন্টায় অন্তত 50 জন কর্মকর্তা ও সেনা হতাহত হওয়ার খবর ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে কম্পন ধরে দিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ট্রাম্প এখন বড় একা। হরমুজ প্রণালী খুলে দিতে ট্রাম্পের সামরিক আহ্বানে ফ্রান্স সহ ইউরোপীয় বন্ধুরা সরাসরি না বলে দিয়েছে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী কড়া জবাব, ন্যাটো কোনো বৈশ্বিক পুলিশ নয়। মিত্রদের এমন পিটটান দেওয়া আচরণে ক্ষুব্ধ ট্রাম্প ন্যাটোকে কাগজে বাক আখ্যা দিয়ে এই জোট থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার হুমকি দিয়েছেন। যুদ্ধের এই দাবানল কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্র নয়, বরং দীর্ঘদিনের বৈশ্বিক সামরিক সমীকরণকেও এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। ইউক্রেনের রণক্ষেত্রে পুতিনের হয়ে লড়তে গিয়ে বরফ শীতল মাটিতে মিশে গেছে উত্তর কোরিয়ার শত শত প্রাণ। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা তথ্য অনুযায়ী যুদ্ধের ময়দানে এ পর্যন্ত প্রায় 2000 উত্তর কোরিয়ান সৈন্য নিহত হয়েছেন। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর এবার সেই সেনাদের দেহাবশেষ সমাহিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে বিশাল অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছেন কিম জন উন। চলতি মাসের মাঝামাঝিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের শেষ বিদায় জানানো হবে। রক্তের বিনিময়ে প্রযুক্তি ও জ্বালানি। বিশ্লেষকরা বলছেন কিম জন উন কেবল বন্ধুত্ব থেকে সৈন্য পাঠায়নি, প্রতিটি প্রাণের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে পিয়ংইয়ং হাতিয়ে নিচ্ছে আকাশচুম্বী সামরিক প্রযুক্তি, অর্থ, খাদ্য এবং জ্বালানি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পিষ্ট উত্তর কোরিয়ার জন্য এই যুদ্ধ যেন এক বিশাল ব্যবসায়িক সুযোগ। রাশিয়ান কুরস্ক অঞ্চল মুক্ত করার 1 বছর পূর্তিতে এই অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করে কিম জন উন আসলে দেশের মানুষের কাছে নিজের রাজনৈতিক ভাবমূর্তি ও রাশিয়ার সাথে গভীর সামরিক সম্পর্কের মহড়া দিতে চাইছেন। দেশপ্রেমের নামে বিশাল জাদুঘর ও স্মৃতিসৌধ। নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে উত্তর কোরিয়ায় তৈরি হচ্ছে একটি অত্যাধুনিক জাদুঘর, যার কাজ ইতিমধ্যে 97% শেষ। কিম জন উন নিজে নির্মাণাধীন এই স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করেছেন। তিনি এই স্থানটিকে কেবল কবরস্থান নয়, বরং একটি দেশপ্রেম শিক্ষা কেন্দ্র হিসাবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। সেখানে ভাস্কর্য, প্রতীকী স্মারক এবং নিহতদের সাহসিকতার বীরত্বগাথা প্রদর্শিত হবে।
যাতে পরবর্তী প্রজন্ম এই বিজাতীয় যুদ্ধকেও দেশপ্রেমের সর্বোচ্চ দৃষ্টান্ত হিসাবে দেখে। আবেগপ্রবণ কিম ও এক অজানা গন্তব্য। রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA এর প্রকাশ করা বিভিন্ন ছবিতে কিম জং উনকে বেশ আবেগপ্রবণ দেখা গেছে। কখনো জাতীয় পতাকায় মোড়ানো কফিনের সামনে নতজানু হয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, আবার কখনো রণক্ষেত্র থেকে ফিরে আসা সেনাদের জড়িয়ে ধরছেন। কিন্তু এই রাজকীয় বিদায় সংবর্ধনার আড়ালে রয়ে গেছে হাজারো পরিবারের আর্তনাদ, যারা রাশিয়ার দুর্গম ফ্রন্টলাইনে তাদের প্রিয়জনকে হারিয়েছে। এই হাজার হাজার প্রাণ বিসর্জনের পর রাশিয়ার কাছ থেকে পাওয়া সমরশক্তি উত্তর কোরিয়াকে বিশ্বমঞ্চে কতটা শক্তিশালী করবে। বন্ধুরা, যে সভ্যতাকে আমরা তিলে তিলে গড়ে তুলেছি, একবিংশ শতাব্দীর এ দোরগোড়ায় এসে পারমাণবিক যুদ্ধের হাতছানি কি সেই সভ্যতাকে ধুলোয় মিশিয়ে দেবে? ইসরায়েলের দম্ভ, ইরানের পাল্টাপাল্টি হুঙ্কার আর উত্তর কোরিয়ার হাজারো লাশের মিছিল, সব মিলিয়ে পৃথিবী আজ এক বারুদের স্তূপ। প্রশ্নটা এখন আর যুদ্ধ হবে কি হবে না তা নিয়ে নয়, প্রশ্নটা হলো আগামীকাল সকালে সূর্য ওঠার পর আমরা কি একটি নতুন পৃথিবী দেখব, নাকি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এক দীর্ঘ হাহাকার? আমেরিকা কি সত্যি মধ্যপ্রাচ্য থেকে পিছু হটবে, নাকি ট্রাম্পের জেদ বিশ্বকে এক অন্ধকার গহ্বরে ঠেলে দেবে? আপনার কি মনে হয়, ইরানের এই লং ওয়ার প্রিপারেশন কি পারবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনারা বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের দেখছেন, হোক সেটা প্রবাসের ব্যস্ত জীবন কিংবা বাংলাদেশের কোনো শান্ত গ্রাম, মনে রাখবেন, খবরের পেছনের খবর পৌঁছে দেয় আমাদের লক্ষ্য। আমাদের এই বিশ্লেষণ যদি আপনার চিন্তার খোরাক যোগায়, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। আজ এই পর্যন্তই। মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রের প্রতিটি মুহূর্তের আপডেট নিয়ে আমি কাজল হায়দার আবারও ফিরবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সজাগ থাকুন এবং খবরের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।